ধূমপান, মদ্যপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে হানিকারক। ইহা বিভিন্ন রোগ ব্যাধির কারণ। নমস্কার বন্ধুরা, আমি আকাশ আর আপনারা শুনছেন সাহিত্য সমাহার। সাহিত্য সমাহারে আপনারা শুনছিলেন অভীক সরকারের কলমে ডিটেকটিভ উপন্যাস বরেন মজুমদার হত্যা রহস্য প্রথম পর্ব। আজ শুনবেন গল্পের দ্বিতীয় তথা অন্তিম পর্ব। তাহলে আর বেশি দেরি না করে শুরু করছি বরেন মজুমদার হত্যা রহস্য অন্তিম পর্ব। প্রফেসর মুখার্জিকে দোরগোড়ায় দেখে ডক্টর সরকার যথেষ্ট বিব্রত হলেন। চেম্বার বন্ধ হয়ে গেছে, কাল আসুন। আরে না না, আমি চিকিৎসা করাতে আসিনি, দুটো কাজের কথা বলেই চলে যাব। কি কথা? হ্যাঁ, বরেনবাবুর মৃত্যু নিয়ে দুটো কথা জিজ্ঞেস করার ছিল ডাক্তারবাবু। হ্যাঁ, যদি অনুমতি দেন তো পেশ করতে পারি। আমার কাছে কেন? আমি তো বলেইছি যা বলার। দরকার হলে কাঠগড়ায় উঠে বলবো, তার আগে কাউকে কিচ্ছুটি বলবো না। আর যদি বেশি কিছু জানতে চান তো আমার উকিলের ফোন নাম্বার দিচ্ছি, কথা বলে নিন। আরে না না, আপনার কাছে কি আর জবানবন্দি নিতে এসেছি স্যার? আপনি সিনিয়র লোক, এই কেস নিয়ে যদি দুটো পরামর্শ দিতে পারেন আর সেই শুনতেই আসার। তা পরামর্শটাই বা আপনাকে দিতে যাব কেন মশাই? আপনি কে? আর বলবেন না স্যার, এই অধমের নাম চিন্তাহরণ মুখার্জি। ছাত্র পড়িয়ে খাই, অবরে সবরে পুলিশ ডিপার্টমেন্টকে একটু সাহায্য করি, এই আর কি। আমাকে তেমন কেউ কেটা ভাববেন না দয়া করে। ও টিকটিকি, বুড়ো হলেও কথায় রস আছে দেখছি। প্রফেসর কথাটা গায়ে মাখলেন না। তিনি এককালে সেলসে কাজ করেছেন, দুটো কড়া কথা শুনতে পারেন, দরকার হলে দুটো কড়া কথা শোনাতেও পারেন। তবে তিনি মিষ্টি কথায় লোকজনকে বসে আনাই প্রেফার করেন বেশি। দরকার হলে অন্য দাওয়াই তো রইলই। তবে অন্য দাওয়াইয়ের দরকার হলো না। প্রফেসরের ভোকাল টনিকের এলএম আছে। 5 মিনিট পরে দেখা গেল ডাক্তার সরকার প্রসন্ন মুখে গড়গড় করে নিজের ছোটবেলার কথা বলে চলেছেন। একেবারে স্কুলবেলার বন্ধু। বড় হয়ে দুজনের রাস্তা আলাদা হলে কি হবে, বন্ধুত্বে এতটুকুও চির ধরেনি। এমনকি বরেন মজুমদার বিলেতে পড়তে যাওয়ার সময়ও ডাক্তার সরকার এয়ারপোর্টে গেছিলেন বন্ধুকে সি অফ করতে। দুজনের মধ্যে চিঠি চাপাটি লেগেই থাকত। চিঠিতে বরেনবাবু লিখতেন বিলেতের আবহাওয়া, লোকজন, কাজের ধরন এই সব নিয়ে। নানা মজাদার, আকর্ষণীয় বা উল্লেখযোগ্য ঘটনাও লিখে পাঠাতেন তিনি। বরেন মজুমদারের লেখার হাত ছিল খুবই ভালো। হাজার হোক মিত্র ইনস্টিটিউশনে ফার্স্ট বয়, ইংরেজির ওপর যে দখল থাকবে সেটাই তো স্বাভাবিক। একটা নমুনা দেখবেন নাকি মুখার্জি সাহেব? ডাক্তার সরকারের আবার একটা অভ্যেস আছে। ওকে লেখা যে কোনো চিঠি তিনি জমিয়ে রাখেন, রীতিমতো ফাইল করে। তবে সবই হাতে লেখা চিঠি। ইমেল জমানোর জন্য তো মেল বক্স আছেই। প্রফেসর মুখার্জি সৌজন্যবশত দু একটা নমুনা দেখতে চাইলেন। ডাক্তার সরকার উঠে গিয়ে গোটা 5 চিঠি নিয়ে এলেন। ডান হাতে 4 ও বাঁ হাতে 1টি। আগে 4টি চিঠি পড়লেন প্রফেসর মুখার্জি। সবই প্রবাসের দিনলিপি। ছোট ছোট ঘটনা, ব্যক্তিগত ভাবনা চমৎকার ইংরেজিতে তুলে ধরেছেন সদ্য মৃত বরেন মজুমদার। পড়া হলে বাঁ হাতের চিঠিটা এগিয়ে দিলেন ডাক্তার সরকার। এইবার এইটা পড়ে বলুন তো বুড়ো টিকটিকি, এর মধ্যে কোনো রহস্য খুঁজে পান কিনা। দেখুন দেখুন। চিঠিটার তারিখ দেখলেন প্রফেসর মুখার্জি, 30শে ডিসেম্বর 1990। অন্য চিঠিগুলোর মতোই মোটা পেপারে লেখা। বরেন মজুমদার লিখেছেন, আজ কুঞ্জ এসেছিল। কুঞ্জকে তুমি চিনবে না, আমার গ্রাম সম্পর্কের ভাইপো। ভালো নাম কুঞ্জ বিহারী সামন্ত। ছোকরা ছোট বয়সে বাড়ি থেকে পালিয়ে যায়, সে এক লম্বা কাহিনী।
এতদিন বাদে ছোকরা আমার কাছে এসে উপস্থিত। আমি তো অবাক। জানলাম ছোকরা জাহাজে খালাসির কাজ নিয়ে অ্যাডেন হয়ে ইউরোপে এসে পৌঁছয়, তারপর ফ্রান্স হয়ে ব্রিটেন। তুমি তো জানো দুঃসাহসী ছেলে মেয়েদের প্রতি আমার একটা আলাদা টান। নিজে তেমন সাহসী নই বলেই বোধ হয়, তবে ছোকরার কাছ থেকে আমি একটা জিনিস পেয়েছি। তার বিবরণ তোমাকে দিলাম না, তবে বলতে পারি এর থেকে দুর্মূল্য কিছু আমি জীবনে ছুঁয়ে দেখিনি। এখন এটাকে কিভাবে কোথায় রাখবো সেটাই চিন্তার। মনে হচ্ছে খুব শিগগিরই দেশে ফিরতে হবে। তা দুর্মূল্য জিনিসটা যে কি সেটা উনি দেশে ফিরে আসার পর জানাননি? না, অনেক চাপাচাপি করেও জানতে পারিনি। আসলে বরেন খুব চাপা ধরনের মানুষ ছিল, আর সেরকম জেদি। একবার যদি মুখে কুলু পেটে বসে রইল তো তার থেকে আর কিছু বার করা শিবেরও অসাধ্যি। আচ্ছা আচ্ছা, একটা কথা বলুন তো, বরেনবাবু কি ছোটবেলা থেকেই খুব সতর্ক সাবধানী ছিলেন? এতটা ছিল না। কোনো কালেই যে খুব ডাকাবুকো ছিল তা নয়, তবে বিলেত থেকে ফেরার পরেই দেখলাম একটু ভীতু হয়ে গেছে। তা সেদিন তো আপনিই প্রথম ঘটনাটাকে ফাউল প্লে হিসেবে সন্দেহ করেন শুনলাম। তা কি দেখে বুঝলেন? আপনি কি রকমের গোয়েন্দা মশাই? আমি ডাক্তার, 40 বছর ধরে প্র্যাকটিস করছি। বরেন আমার বন্ধুও বটে, পেশেন্টও বটে। আর বডি দেখে বুঝতে পারবো না এটা স্বাভাবিক না অস্বাভাবিক মৃত্যু? তাও যখন জিজ্ঞেস করছেন তখন বলি, ঠোঁটের কোনায় একটা হালকা গ্যাজলা মতো ছিল, নখের ডগা নীল। ওয়েল, আরও অনেক কিছু লক্ষণ ছিল, সেসব তো আপনাদের অটোপসি সার্জন বেটার বলতে পারবে। আপনি তো ওর চিকিৎসা করতেন। রোগব্যাধি তেমন সিরিয়াস কিছু ছিল? হ্যাঁ, হার্টের ব্যামোটা খুব ট্রাবল দিচ্ছিল। আসলে দিনরাত দুশ্চিন্তার মধ্যে থাকতো, তো তাই একটা নার্স রাখতে বলেছিলাম। কারণটা কি? ওয়েল, জানি না জানেন কি না, তবে প্রমিতকে নিয়ে ওর বরাবরই একটা সমস্যা ছিল। বরেন অত শান্তশিষ্ট হলে কি হবে? প্রমিত পেয়েছে একেবারে ওর দাদুর ধাত, একেবারে রাইসি জমিদারি মেজাজ। 2-1 জায়গায় চাকরি করতে ঢুকেছিল, বেশি দিন করতে পারেনি। বরেনই ওকে একটা অ্যাকাউন্টেন্সি ফার্ম খুলতে বলে। সেটা যে খুব ভালো চলতো তা নয়, তবে মজুমদারদের টাকার অভাব নেই, তাই ঠাটবার বজায় রাখতে অসুবিধে হতো না। ওই ছেলের মেজাজ, এই নিয়ে অনেকবারই অসুবিধায় পড়তে হয়েছে বরেনকে। রিসেন্টলি শোনা যাচ্ছিল প্রমিতের ব্যবসায় ভাটা পড়েছে, বেশ কিছু পুরনো ক্লায়েন্ট হাতছাড়া হয়ে গেছে। সেই নিয়ে বরেন প্রায়ই দুঃখ প্রকাশ করত। এছাড়া আর কিছু? না, এমন তো কিছু মনে পড়ছে না। তা বরেনবাবু মারা যাওয়ার আগের দিন আপনার কাছে এসেছিলেন? হ্যাঁ, যদি আপত্তি না থাকে, কি নিয়ে আলোচনা হচ্ছিল আপনাদের মধ্যে বলতে পারবেন? এই সাধারণ খুঁটিনাটি ওরকম আলোচনা আমাদের প্রায়ই হতো। হ্যাঁ, তবে সেদিন ওই নার্স মেয়েটির ব্যাপারে একটু খোঁজ খবর নিচ্ছিল বরেন। বললো খুব ভালো মেয়ে, যেমন নম্র ব্যবহার তেমন চটপটে। নার্সটিকে তো আপনি দিয়েছিলেন শুনলাম। হ্যাঁ, ওই আর কি। সুরেশ আমাকে বলেছিল ওর কোনো দেশওয়ালি আত্মীয়ের একটা মেয়ে আছে, নার্সিং শিখেছে, তাকে যেন একটা কাজ দিই। আমাদের ডাক্তারদের কাছে তো অনেক কোয়ারি আসে, তাই আমি ওকে রেফার করেছিলাম। ও, তাই বলুন। আচ্ছা, বরেনবাবু কি বিদেশ থেকে শুধু আপনাকেই চিঠি লিখতেন? হ্যাঁ, আমাকে লিখতে বলতে পারি, আর কাকে লিখতো সেটা তো বলতে পারবো না। অটোপসি সার্জন বটকৃষ্ণ পাল প্রবীণ মানুষ। প্রফেসর মুখার্জির সঙ্গে আলাপ আছে। তিনি ফোন ধরেই বললেন, আপনার ফোনের অপেক্ষায় ছিলাম স্যার। চাকলাদার সাহেবের টেলিফোনিক আদেশ এসে গেছে যে আপনাকে যেন সর্বতোভাবে সাহায্য করি। বলুন স্যার, অধমের জন্য কি হুকুম? আমাকে কেন যে বারবার স্যার বলে লজ্জা দেন বুঝি না। আমাকে কয়েকটা ইনফরমেশন দেবেন প্লিজ। প্লিজ শুট। বরেন মজুমদারের দেহে যে বিষটা পাওয়া গেছে সেটা এক্স্যাক্টলি কি বিষ, কিভাবে প্রয়োগ করা হয়? রাইসিনের একটা ডেরিভেটিভ, কিছু বিশেষ ধরনের ওষুধ বানাবার ক্যাটালিস্ট হিসেবে লাগে। তীব্র বিষ, বটুলিনাম ছাড়া এমন তীব্র আর অনর্থ বিষ আর নেই।
হ্যাঁ, কতটা প্রাণঘাতী? তাও একজন 80 কেজি ওজনের পূর্ণবয়স্ক মানুষকে মারার জন্যে 700 থেকে 900 ন্যানোগ্রাম মোর দ্যান এনাফ। তাও যদি ওরালি অ্যাডমিনিস্টার করা হয়, আর সরাসরি রক্তে মিশলে, মানে ইঞ্জেকশন দিয়ে পুশ করলে 50-60 ন্যানোগ্রামই যথেষ্ট। ভিসেরাতে কতটা পাওয়া গেছে? 600 মতো। তার মানে সরাসরি রক্তে মেশেনি, খাবার দাবারের সঙ্গেই গেছে, তাই তো? এক্স্যাক্টলি। বিষ প্রয়োগের পর কতক্ষণ লাগে মারা যেতে? 4 থেকে 5 ঘন্টা ম্যাক্সিমাম। আপনার রিপোর্ট কি বলছে? কখন মারা যান বরেন মজুমদার? রাত 2:30 থেকে 3টের মধ্যে। অর্থাৎ বিষ শরীরে প্রবেশ করেছে রাত 9টা-10টা নাগাদ, রাইট? একদম রাইট স্যার। থ্যাংক ইউ, থ্যাংকস আ লট, থ্যাংকস আ লট। বাগবাজার পৌঁছতে পৌঁছতে দুপুর হয়ে গেল মনুচেন্দ্রর। প্রফেসর মুখার্জি তাঁর ড্রয়িং রুমে সোফায় আধশোয়া হয়ে একটা মোটকা বই পড়ছিলেন, পরনে টি শার্ট আর বারমুডা। মনুচেন্দ্রকে দেখে সহাস্যে আপ্যায়ন করলেন। এসো ব্রাদার, এসো, তোমারই পথ চেয়ে বসেছিলাম এতক্ষণ। মনুচেন্দ্র সামান্য হেসে সোফায় বসল। আজ তার অফ ডিউটি। পরনে একটা উজ্জ্বল হলুদ রঙের লিনেনের হাফ শার্ট আর ইলেকট্রিক ব্লু কালারের জিন্স, চোখে গগলস। সুপুরুষ কাঠামোয় ভারী চমৎকার দেখাচ্ছে তাকে। মনুচেন্দ্র সোফায় বসতেই অন্দরমহলের দিকে একটা হাঁক পারলেন প্রফেসর মুখার্জি। ওগো, শুনছ? এই মনু এসেছে, এক কাপ কালো কফি দিয়ে যাও না। হ্যাঁ, তারপর খবর কি মনু? নার্স ম্যাডামের সঙ্গে মোলাকাত হলো? হ্যাঁ, সে হয়েছে স্যার, কিন্তু তার জন্য যে হুজ্জতি পোয়াতে হয়েছে সে আর কহতব্য নয়। মহিলা কিছুতেই কথা বলবেন না পুলিশের সাথে, শুধু বলছেন ম্যানে কুছ নেই কিয়া, মুঝে ছোড় দিজিয়ে। হ্যাঁ, ভদ্রমহিলা অবাঙালি নাকি? হ্যাঁ, ওই মারাঠি, নাম চারুমতি সাওয়ন্ত। তারপর অনেক কষ্টে বোঝালাম যে ভয় পাওয়ার কিছু নেই, ওর বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। এখন উনি যদি তদন্তে সহায়তা না করে বা না বলে মুম্বাই টুম্বাই পালিয়ে যান, তাহলে বরং বেশি বিপদে পড়বে। তা কি খবর পেলে? কিছুই না, আগের রিপোর্টে যা ছিল তাই। ভদ্রমহিলার বাড়ি মুম্বাইতে, বাবা নেই, মা আছেন। নার্সিং শিখেছেন খুব কষ্ট করে। সুরেশ আগরওয়ালের কোনো এক তুতো ভাই নাকি ওর মাকে বেহেন বলেন। তিনি মেয়েটির কাজকর্মের ব্যাপারে উদ্যোগ নিয়ে এখানে জুটিয়ে দেন। সেদিনের ব্যাপারে কি বললেন? আগে যা বলেছিলেন তাই রিপিট করলেন, কোথাও কোনো মিসম্যাচ নেই। ম্যাডামের বয়স কিরকম? বেশি না, ওই 27-28 হবে। আচ্ছা, তা নার্সিং কোথা থেকে পড়েছে বলল? KEM কলেজ, পারেল। গুড। এবার কাজের কথা এসো। মারা যাওয়ার দিনের কথা কি বললেন ম্যাডাম? মারা যাওয়ার 3-4 দিন আগে থেকে বরেনবাবু কোনো কারণে একটুখানি উত্তেজিত ছিলেন। কাজের লোক, ড্রাইভার এদের তুচ্ছ কারণেই বকাবকি করছিলেন, যেটা তার স্বভাবের বাইরে। মারা যাওয়ার আগের দিন সকালে ছেলের সঙ্গে তার বেশ কথা কাটাকাটি হয়। চারুমতি ওষুধ দিতে গিয়ে দেখেন দরজা বন্ধ। মেয়েলি কৌতূহলে কান পেতে শোনেন বরেন মজুমদার তার ছেলেকে ধমকাচ্ছে। আজ অবধি তোমার ব্যবসায় কম টাকা ঢালিনি প্রমিত, আমার পক্ষে আর সম্ভব নয়। তুমি তোমার জীবন নিয়ে সুখে থাকো আর আমি আমার জগৎ নিয়ে। আর মারা যাওয়ার দিন? মারা যাওয়ার দিন সকাল থেকে বরেনবাবুর শরীর বেশ ভালোই ছিল। ডিমের পোচ, সেকা পাউরুটি আর 1 গ্লাস দুধ দিয়ে ব্রেকফাস্ট করেন। লাঞ্চে ছিল 1 বাটি ভাত, 2 চামচ ডাল, মাছ ভাজা আর পেঁপে সেদ্ধ। আগে গো মনু, এসব খাবারের লিস্টটি শুনলেও মনটা ছ্যাঁত করে ওঠে। বিকেলের টিফিনে আপেল সেদ্ধ আর পাকা পেঁপের কথাটা বলতে ভুলে গেছি কি? এ ভগবান! আচ্ছা, বরেন মজুমদারের বাড়ির লোকজনের ব্যাপারে খোঁজ খবর কিছু পেলে? প্রমিত মজুমদারের ব্যবসার অবস্থা ভালো না। অন্য ব্যবসা খুলবেন বলে লোন নিতে চাইছেন, কিন্তু গ্যারেন্টার খুঁজে পাচ্ছেন না। সুরেশ আগরওয়ালের অনেকগুলো ব্যবসা আছে, সত্যিকারের বড় বিজনেসম্যান,
টাইকুন বললেই চলে। কলকাতার রেইজ লোকদের আর্টের কালেক্টর হিসাবে সুনাম আছে। বংশীর ইচ্ছা ছিল ছেলের জন্য একটা মুদির দোকান করে নেবে, সেই জন্য বরেন মজুমদারের কাছে কিছু টাকা ধার চেয়েছিলেন। মজুমদার সাহেব তা দেননি। মিনতির বর পাড়ার উঠতি গুন্ডা, ডন, তবে মিনতি পরিশ্রমী মেয়ে, খেটে খায়। শিউলিদির সত্যি কোনো কুলে কেউ নেই, তবে একটা চমকাবার মতন খবর আছে, শুনবেন? কে? শিউলির ছেলেই মিনতিরই? তাই তো? ওহ গুরু, আপনাকে প্রণাম। আহা হা হা, থাক থাক থাক, এইসব আবার কেন? শিউলি আর মিনতির কথা মন দিয়ে ফলো করলেই পারতে। হ্যাঁ, যাই হোক। আর কি স্যার, যা প্রোগ্রেস সবই তো পেশ করলাম। বরেন মজুমদারের লয়ারের সঙ্গে কথা বলেছিলে? হ্যাঁ, মজুমদার সাহেব উইল করে গেছেন, বাড়ি গাড়ি সবই ছেলে পাবে। 10 লাখ করে শিউলিদি আর বংশী মালাকার পাবে। মিনতি মণ্ডল পাবে 1,02,000। লাইব্রেরির সব বই কলকাতা ইউনিভার্সিটিতে দান করতে বলে গেছেন। সংগ্রহে সমস্ত ছবি পাবেন বন্ধু সুরেশ আগরওয়াল, শুধু ওর ওই সেলফ পোর্ট্রেট আর ওর বাপ ঠাকুরদার তৈলচিত্র দুটি বাদ দিয়ে। অর্থাৎ খুন করার কারণ অনেকেরই আছে, এক সুরেশ আগরওয়াল ছাড়া। প্রমিতবাবু বাবাকে খুন করতে পারেন বাপ মরে গেলে ব্যবসা ফাঁদার টাকা পাবেন বলে। শিউলি বংশী মালাকারেরও যথেষ্ট কারণ আছে, কিন্তু যে বিষ প্রয়োগে খুন করা হয়েছে সে অবধি তাদের হাত পৌঁছবে না। একই যুক্তিতে প্রমিতবাবুকেও হিসেবের বাইরে রাখা যায়। এদিকে ফরেন্সিক রিপোর্টে কিছু নেই, কোথাও কোনো হাতের ছাপ নেই, কোথাও কোনো ক্লু নেই। কেন খুন জানা যাচ্ছে না, কিভাবে খুন বলা যাচ্ছে না। যখন মজুমদার সাহেবের শরীরে বিষ ঢোকে তখন তিনি দরজা বন্ধ করে শুয়ে পড়েছেন। ইটস আ ক্লাসিক কেস অফ ক্লোজ ডোর মার্ডার। অতএব এত কিছু করে আমরা শেষমেশ সেই আমড়া তলার মোড়ে। কি ভাবছেন স্যার? না, অনেকগুলো ছোট ছোট প্রশ্নের উত্তর পাওয়া বাকি মনে, নইলে কিছুতে এগোতে পারছি না। বরুণ মজুমদারকে বাদ্যযন্ত্রের ছবি পাঠিয়ে ভয় দেখাচ্ছিল কে? বরেন মজুমদারের ধাঁধার উত্তর কি? মারা যাওয়ার দিন বরেন মজুমদার ডাক্তার সরকারের কাছে হঠাৎ চারুমতির ব্যাপারে খোঁজ খবর নিচ্ছিলেন কেন? বিলেত থেকে ফেরার পর এত ভয়ে ভয়ে কেন থাকতেন বরেন মজুমদার? দুজনেই চুপচাপ রইলেন। তারপর সোফার হাতলে সার্কেলে একটা ঘুষি মারলেন প্রফেসর মুখার্জি। ড্যাম ইট, কাম অন মনু, ব্যাপারটা আমরা একটু অন্য দিক থেকে দেখি চলো। বরেন মজুমদারের কাছে একটা দামি জিনিস ছিল, সেটা মজুমদার নিজেই লিখে জানিয়ে গেছেন তার বাল্য বন্ধুকে। সেটা তিনি লন্ডন থেকে নিয়ে আসেন, এনে নিজেদের লকারে রেখে দেন। মারা যাওয়ার কয়েকদিন আগে সেটা লকার থেকে তুলে এনে কোথাও লুকিয়ে রাখেন। ধরা যাক যে বা যারা খুন করেছে তারাই ছবি পাঠিয়ে মজুমদার বাবুকে ভয় দেখাচ্ছিল। কিন্তু স্যার, এখানে প্রশ্ন হচ্ছে ওরা জানলো কি করে? মনে 3টে সম্ভাবনা থাকতে পারে। 1, জিনিসটা ওরই, কোনো কালে বরেনবাবু নিজেই ওদের জানিয়েছিলেন, তখন হয়তো তাদের হৃদ্যতা ছিল। 2, ওরই জিনিস ওরা অন্য কোনো সূত্র থেকে জানতে পেরেছে। আর 3য়টা হচ্ছে জিনিসটা আদতে ওদেরই, বরেন মজুমদার কোনো সুযোগে সেটা বগলস্থ করেন। হতেই পারে স্যার, কিন্তু সেক্ষেত্রে একটা প্রশ্ন থেকে যায়। জিনিসটা বরেন মজুমদার বিলেত থেকে নিয়ে আসেন প্রায় 30 বছর আগে। এতদিন পরে এই নিয়ে এত তত্ত্বতালা সাঙ্গামা হওয়ার কারণটা কি? সেটা এই মুহূর্তে বলা মুশকিল ভাইটি। অন্তত আরেকটু তথ্য হাতে না পেলে। কিন্তু একটা কথা বলুন তো স্যার, অমন একটা দামি জিনিস যেটা কিনা মজুমদার সাহেবের মতে অমূল্য জিনিস, সেটা হাতে পেয়েও তিনি বেচে দিলেন না কেন? এই তো, এইবার ঠিক লাইনে ভাবছো তুমি। এর কারণ 3টে হতে পারে। 1, প্রাইড অফ পজেশন। ভুলে যেও না, বরেন মজুমদার
জমিদার বংশের ছেলে। জিনিসটা তাঁর অহংবোধকে এতটাই তৃপ্ত করত যে তিনি বেচার কথা ভাবতেই পারেননি। 2, জিনিসটা এমনই যে খোলা বাজারে তার কোনো আর্থিক মূল্য নেই, কিন্তু বরেন মজুমদার বা খুনিদের কাছে তার যথেষ্ট মূল্য আছে। যেমন ধরো তোমার LIC সার্টিফিকেট, ওটা চুরি করে কেউ লাভবান হতে পারবে না, কারণ ওটা বাজারে বেচা যাবে না, কিন্তু ওটা তোমার কাছে যথেষ্ট মূল্যবান। বুঝেছি। যেমন ধরা যাক মজুমদার পরিবারের কারো কোনো পুরনো উইল বা অন্য কিছু। কারেক্ট। আর তৃতীয় কারণটা হচ্ছে জিনিসটা খোলা বাজারে বেচার মতো নয়, আর যে বাজারে ও জিনিস বেচা যায় বরেন মজুমদারের কাছে তার অ্যাক্সেস ছিল না। তার মানে স্যার, ওরা কি করে জানলো বরেন বাবুর কাছে আছে? তার 3টে কারণ। আর বরেন বাবু কেন জিনিসটা বেচেনি তারও 3টে কারণ। একটা 3x3 মাত্রিক। বাহ, এই তো লজিক্যালি ভাবছো বেশ। হ্যাঁ, এবার এই 3x3 ম্যাট্রিক্সের 9টা খোপ, মানে 9টা সম্ভাবনা, রাইট? একটা কাগজ পেন নিয়ে লিখতে বসে গেল মনুজেন্দ্র। 1, খুনিদের বরেন মজুমদার নিজেই বলেছিলেন প্রাইড অফ পজেশন বজায় রাখতে তিনি বিক্রি করেননি, তাদের দিতে চাননি। 2, খুনিরা কোনোভাবে জানতে পেরেছে ওর কাছে একটি অমূল্য জিনিস আছে, প্রাইড অফ পজেশন বজায় রাখতে তিনি বিক্রি করেননি, তাদের দিতে চাননি। 3, বস্তুটি খুনিদেরই, কোনোভাবে বরেনবাবু সেটি হাপিস করেন, তারপর প্রাইড অফ পজিশন বজায় রাখতে তিনি বিক্রি করেননি, তাদের দিতে চাননি। আর 4, খুনিদের বরেনবাবু নিজেই বলেছিলেন খোলা বাজারে আর্থিক মূল্য নেই বলে তিনি কোনোদিন বিক্রি করার কথা ভাবেননি। 5, খুনিরা কোনোভাবে জানতে পেরেছে ওর কাছে একটি অমূল্য জিনিস আছে, খোলা বাজারে আর্থিক মূল্য নেই বলে তিনি কোনোদিন বিক্রি করার কথা ভাবেননি। 6, বস্তুটি খুনিদেরই, কোনোভাবে বরেন মজুমদার সেটি হাপিস করেন, খোলা বাজারে আর্থিক মূল্য নেই বলে তিনি কোনোদিন বিক্রি করার কথা ভাবেননি। 7, খুনিদের বরেন মজুমদার নিজেই বলেছিলেন চোরা বাজারে অ্যাক্সেস ছিল না বলে বেচতে পারেননি। 8, খুনিরা কোনোভাবে জানতে পেরেছে ওর কাছে একটি অমূল্য জিনিস আছে, চোরা বাজারে অ্যাক্সেস ছিল না বলে তিনি সেটা বেচতে পারেননি। আর 9, বস্তুটি খুনিদেরই, কোনোভাবে বরেন মজুমদার সেটি হাপিস করেন, চোরা বাজারে অ্যাক্সেস ছিল না বলে বেচতে পারেননি। লেখা শেষ হলে প্রফেসর মুখার্জি কাগজটা তুলে নিলেন, তারপর পুরোটা দেখে বললেন 4, 5, 7 আর 8, এই 4টে পয়েন্ট ইলজিক্যাল অ্যান্ড ইনকোহারেন্ট, স্বচ্ছন্দে বাদ দেওয়া যায়। কেন? জিনিসটা যদি ওরই হয় আর তার যদি বাজারে দাম না থাকে, তাহলে চোরেরা সেটা করবে কি? ব্ল্যাকমেইলিং। হ্যাঁ, সেক্ষেত্রে উনি নিজে চোরেদের সে হদিশ দিতেনই না, ফলে 4 নম্বর পয়েন্ট ইনভ্যালিড। 5 নম্বর পয়েন্টও একই কারণে বাতিল। এখনো অবধি যেটুকু তথ্য জানা গেছে তাতে ব্ল্যাকমেইলিংয়ের কোনো ইঙ্গিত পাওয়া যায়নি। আর 8ও তাই। চোর বাজার ছাড়া এমন জিনিসের মালিক চট করে তার হদিশ জানায় না। যেমন ধরো, আমার কাছে একটা হাতির দাঁত আছে বা নানা সাহেবের 9 লাখা হার, এসব জিনিস চোর বাজার ছাড়া বেচা অসম্ভব। এসব রেখেছি জানলেই তুমি আমার হাতে একজোড়া মকরমুখী স্টিলের বালা পরিয়ে ভবানী ভবনে নিয়ে যাবে ভায়া। ফলে 7 নম্বর ক্যান্সেল। 8 নম্বরের অবশ্য একটা ক্ষীণ সম্ভাবনা আছে। ধরা যাক চোর বাজারে বেচার মতো অবৈধ কোনো জিনিস আমার ঘরে আছে, আর চোরেরা কোনোভাবে সেটা জানতে পেরে আমার উপর চাপ দিচ্ছে তাদের হ্যান্ডওভার করার জন্য। এটা সম্ভব, ঠিক আছে। 8 নম্বরটাকে না হয় বাতিল করলাম না, তার মানে পড়ে থাকে 1, 2,
3, 6 আর 9। একে একে বিচার করে দেখা যাক। বরেন মজুমদার যদি জিনিসটা বেচে টাকা আদায় করার ফন্দি এটাই বস্তুটা হাতিয়ে থাকেন, তাহলে নিশ্চয়ই বাজার দর বুঝেই হাতাবেন। সেক্ষেত্রে যদি উনি জানতেনই যে এটা উনি বেচতে পারবেন না, তাহলে চুরি করতেনই না, তাই না? হ্যাঁ, ফলে 6 আর 9 নম্বর সম্ভাবনাকেও খারিজ করা যায়। পড়ে থাকে 1, 2 আর 3। নিজের হেফাজতে থাকা কোনো জিনিস যার ব্যাপারে বরেনবাবু বলে ফেলেছিলেন সন্দেহজনক কেউ বা কাউকে, বা তারা কোনোভাবে জানতে পেরেছিল জিনিসটার ব্যাপারে, তারপর থেকেই বরেন মজুমদারকে চাপ দিতে থাকে জিনিসটা হাতাবার জন্য। পসিবল? খুবই পসিবল স্যার। এখানে একটা অসুবিধা আছে। হ্যাঁ, জিনিসটা লন্ডন থেকে ফিরে আসার সময় নিয়ে আসা হয়েছিল, অর্থাৎ বস্তুটির মালিকানা বরেন মজুমদারের ওপর বর্তায় ওদেশে। তা বাবু, ওখানে গিয়ে তিনি এমন কি মহার্ঘ জিনিসের মালিক হয়ে বসলেন যার খবর তাঁর পরিবারের কেউ জানে না। অর্থাৎ এই যুক্তিতে এবার 8 নম্বর সম্ভাবনাটাকেও নাকচ করা যায়। তার মানে একমাত্র 3 নম্বর সম্ভাবনাটাই হচ্ছে সত্যি, তাই তো? বরেনবাবু লন্ডনে এমন একটি মহার্ঘ জিনিস কেউ বা কারোর কাছ থেকে হাপিস করেন যেটা তিনি কোনোভাবেই হাতছাড়া করতে চাননি, সে প্রাইড অফ পজিশনই হোক বা যাই হোক। রাইট? ইয়েস, রাইট। এবার মোটামুটি একটা ছক পাওয়া গেল। আমাদের থিওরিতে খাপে খাপে মিলে যাচ্ছে, শুধু ধাঁধা সলভ করা বাকি। 1, জিনিসটা আসলে কি? 2, ওটার পেছনে কারা এতদিন পর হাত ধুয়ে উঠে পড়ে লেগেছে। আর 3, জিনিসটা কোথায় লুকিয়ে রেখে গেছেন বরেন। এই 3টেই তো মোক্ষম। আর বন্ধ দরজার ওপাশে কে বিষ খাইয়ে গেল বরেনবাবুকে? ধীরে বন্ধু, ধীরে, এক এক করে। আমরা বোধহয় এতদিনে প্রথম প্রশ্নের উত্তরটা পেয়ে গেছি। বরেন মজুমদার একটা 2 ফুট বাই 3 ফুট সাইজের দুর্মূল্য বস্তু নিয়ে ফিরেছিলেন। বস্তুটা পজেস করার প্রাইড সাংঘাতিক, এবং এমন একটা বস্তু যা খোলা বাজারে বিক্রি করা যায় না। আর যে বাজারে বিক্রি করা যায় সেখানে বরেনবাবুর অ্যাক্সেস ছিল না। অতএব এটি একটি চোরাই শিল্পকর্ম, হয়তো ভিন্টেজ, ঐতিহাসিক মূল্য অসীম। যেমন একটু আগে বললাম, নানা সাহেবের 9 লাখ হার, বা ধরো চৈতন্যদেবের হাতের লেখা পুঁথি, বা ডেড সি কোরালের মতো কিছু। এইসব জিনিস খোলা বাজারে বেচার কথা ভাবাই যায় না। অতএব পড়ে থাকে একটাই জিনিস যার উপর বরেন মজুমদারের অসীম মমতা থাকা খুব স্বাভাবিক। যেটা তাঁর কাছে শুধু দুর্মূল্য নয়, অমূল্য। এবং সে জাতীয় বস্তু ওই 2 ফুট বাই 3 ফুটেরই হয়। সেটা হচ্ছে ছবি। এমন একটা ছবি যার শিল্পগত এবং ঐতিহাসিক মূল্য অসীম। খুলে বলতেও পারেননি জিনিসটা কি। শেষে যখন তার প্রাণ সংশয় হয়, তখন তিনি উপলব্ধি করেন যে তিনি মারা গেলে অমন অমূল্য জিনিস লোকচক্ষুর অগোচরে নষ্ট হয়ে যেতে পারে। আর তাই তিনি একটা ছড়া বানান, সেটা কাছের লোকজনদের মুখস্থ করতে বলেন, যাতে কোনোদিন কোনো রামচন্দ্র এসে সেই বন্দিনী সীতাকে অশোক বন থেকে উদ্ধার করেন। এ আর এমন কি খোলসা করলেন স্যার? আর্ট হিস্টোরিয়ান 2 ফুট বাই 3 ফুটের একখান দুর্মূল্য জিনিস কোথাও লুকিয়ে রাখলে সেটা যে একটা পেন্টিং ছাড়া অন্য কিছু হতে পারে না, সেটা বুঝতে তো আর গোয়েন্দা দরকার হয় না স্যার। ইটস এলিমেন্টারি। কোনো যুক্তিসঙ্গত অনুমান ছাড়া এই সিদ্ধান্তে পৌঁছলে তুমিই বলতে, আপনার যুক্তিটা পাড়ার কুদুলে মাসিমাদের মতো শোনাচ্ছে স্যার। সবই বায়বীয়, ফুল গ্যাস, কোনো এম্পেরিক্যাল এভিডেন্স নেই। আরব্য উপন্যাসের কাহিনীও এর থেকে বেশি লজিক্যাল শোনায়। রাইট? মনুজেন্দ্রর গলার কণ্ঠাটা ওঠানামা করল দুবার, মুখে কথা জোগালো না। ফলে সিআইডির এডিজি সাহেবের বিশেষ অনুরোধে নিযুক্ত গোয়েন্দা মশাই, এইটা একটা দামি ছবি বলে মনে হচ্ছে, শুধু এই বলে কর্তব্য সমাধা করতে পারেন না।
তাকে এটাও বলে দিতে হয় যে সেটা কোন ছবি। কোন ছবি স্যার? মানে এমন কোনো ছবি আছে যার জন্য লোকে দুটো খুন করতে পারে? আছে মনু, আছে। বিশ্ববিখ্যাত মোনালিসা একবার চুরি গেছিল জানো? হ্যাঁ, সে কি? হ্যাঁ, 1911 সালে চুরি করেন ভিনসেঞ্জো পেরুগিয়া নামে এক জনৈক মহাত্মা। উদ্ধার হয় 2 বছর বাদে 1913 সালে। সেও এক রোমহর্ষক কাহিনী। শুধু তাই নয়, বারে বারে বিভিন্ন আর্টিস্টদের ছবি চুরি হয়েছে। তার মধ্যে ভ্যান গগ, ক্লদ মোনে, দা ভিঞ্চি, গোইয়া, রেমব্রান্ড, কে নেই? এই তো বছর কয়েক আগে উত্তর ইতালির কাস্তেলেভেচিও মিউজিয়াম থেকে কয়েকটা টিনটোরেটো আর পিটার পল রুবেন্সের ছবি চুরি গেল। টিনাটোরেটো মানে মানে ওই ফেলুদার গল্পের টিনাটোরেটো? আগে স্যার, আগে। এরকম ভুরি ভুরি উদাহরণ আছে। 1999 সালের 31শে ডিসেম্বরের ঘটনাটাই ধরো। অক্সফোর্ডের অ্যাশমোলিয়াম মিউজিয়ামের ছাদ কেটে জনৈক তস্কর সম্রাট প্রায় হলিউডি স্টাইলে চুরি করে নিয়ে যায় সেজানের বিখ্যাত ল্যান্ডস্কেপ। চোরাবাজারের হিসাবে দাম প্রায় 3 মিলিয়ন পাউন্ড, মানে ভারতীয় মুদ্রায় প্রায় 28,90,00,000 টাকা। হ্যাঁ, এতেই অবাক হলে চলবে না সোনা। কাস্তেলেভেচিও মিউজিয়াম থেকে চুরি হওয়া ছবিগুলোর মূল্য জানো? প্রায় 15 মিলিয়ন ইউরো, মানে প্রায় 122 কোটি টাকা। মানে একজন মধ্যবিত্ত ভারতীয় চাকুরিজীবীর অ্যানুয়াল ইনকাম 6 লাখ অ্যারাউন্ড ধরলে 20শে নভেম্বর 2015-তে 3 জন মুখোশধারী লুম্পেন 30 মিনিটের মধ্যে প্রায় 45 জন মধ্যবিত্ত ভারতীয়র গোটা জীবনের আয় লুট করে পালিয়ে গিয়েছে। তবে অন্যান্য আর্ট থেফটের কাছে এ ঘটনা বাচ্চা। পৃথিবীর ইতিহাসে পেইন্টিং চুরির যে কত রোমহর্ষক ঘটনা আর তাদের ঘিরে টাকার ছড়াছড়ি রয়েছে, তার হিসেব নেই। এসব চুরির কিনারা হয় না? হয়, তবে খুব অল্প। আর্ট লস্ট রেজিস্টারের ডেটাবেস অনুসারে গোটা বিশ্বে এখনো পর্যন্ত প্রায় 4 লক্ষ পেইন্টিং চুরি হয়েছে এবং কেসদের মধ্যে সলভ হয়েছে জাস্ট 18%। কিন্তু স্যার, একটা কথা বলুন, ছবি চুরি করে চোরের লাভটা কি? কাজটা যতই রিওয়ার্ডিং হোক, আপনি তো কোনো দোকানে গিয়ে বলতে পারবেন না, দাদা মোনালিসাটা বেচবো ভাবছি, বেশি বার্গেন করবেন না, ওই 60 কোটি ধরুন, কাল আরটিজিএস করে দিয়ে। রাইট মনু, রাইট। বেশিরভাগ বড় বড় আর্ট থেফট বিক্রির জন্য হয় না, কারণ ওই জিনিস তুমি চোরা বাজারে কিনলেও কাউকে ডেকে দেখাতে পারবে না। মানে একজন বিলিয়নিয়ার আর্ট এনথুসিয়াস্ট নিজের রেপুটেশনের কথা না ভেবে লোকজনকে ডেকে চুরি যাওয়া ছবি নিজের পার্সোনাল গ্যালারিতে ঝুলিয়ে রেখে সগর্বে বলছে, হ্যাঁ এইটে গত বছর লুভর মিউজিয়াম থেকে চুরি গেছিল, গত মাসে হাওয়াইতে বেড়াইতে গিয়ে তো কিনলো, ভালো না? এটা তো হয় না। তাহলে এসব ছবি টবি চুরি হয় কেন? এসব প্রাইসলেস পেইন্টিং আসলে গোল্ড লোনের মতো কাজ করে, লং টার্ম ইনভেস্টমেন্ট। ধরো কোনো একটা বিশ্ববিখ্যাত পেইন্টিং নিয়ে স্কটল্যান্ড ইয়ার্ড থেকে শুরু করে FBI আদি দুনিয়ার বাঘা বাঘা পুলিশ এজেন্সি মাথায় হাত দিয়ে বসে ভাবছে। এমন সময় সরকারের আর কি করার থাকে রিওয়ার্ড ঘোষণা ছাড়া? ছবিগুলো একদিক থেকে অমূল্যই বটে, কারণ বিক্রির অযোগ্য। তবুও গভর্নমেন্টের ব্লাড প্রেশারের সঙ্গে পেইন্টিংগুলোর মার্কেট ভ্যালুও সময়ের সঙ্গে সঙ্গে বাড়তেই থাকে। এইবার মাফিয়ারা দরাদরি শুরু করে সরকারের সঙ্গে, অমুক কেস থেকে আমাকে রেহাই দাও, তাহলে ওই ছবিটা ফেরত দেব। আমাকে সেফ হেভেনে পালিয়ে যাওয়ার সেফ প্যাসেজ দাও, তাহলে তমুক ছবিটা ফেরত পাবে। অর্থাৎ নিখুঁত প্ল্যানে চুরি করা পিকাসোর কিউবিজমকে কোনো বড়লোক বাড়ির দেয়ালে পাওয়ার চেয়েও কোনো ইতালিয়ান কিংপিংয়ের সিক্রেট ডার্ক রুমে পড়ে থাকতে দেখার চান্স অনেক বেশি। আপনার কি ধারণা, দৈবগতিকে তেমন কি কোনো একটা পেন্টিং এসে পড়েছিল বরেনবাবুর হাতে? বিষয়টা আর ধারণার স্তরে নেই মনু, ধারণার স্তরে নেই। কাল সারা রাত আমি ইন্টারনেটে তন্ন তন্ন করে এই নিয়ে রিসার্চ করে আজ সকালে কলকাতার 2 জন বিখ্যাত আর্ট কালেক্টরের সঙ্গে কথা বলে এসেছি। এইসব তথ্য নিয়ে আর এই ঘটনার সঙ্গে জড়িয়ে থাকা কিছু সূত্র মিলিয়ে আমি নিঃসন্দেহ যে একটি অতীব গুরুত্বপূর্ণ, বস্তুত দুর্মূল্য ছবি বরেন মজুমদারের হাতে এসে পড়ে। সেটি কোন ছবি আমি সেটাও জানি, বলা ভালো 99% নিশ্চয়তার সঙ্গে আন্দাজ করতে পারি। কোন ছবি স্যার?
1990 সাল। আমেরিকার বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম থেকে রাতের বেলা শিথিল হয়ে আসা গার্ডদের শিফটকে কাজে লাগিয়ে নকল পুলিশের বেশধারী 2 জন ছিনতাইকারী, 3টি র্যামব্রোট, 5টা দেগা, একটা মনে, সব মিলিয়ে মোট 13টা ছবি চুরি করেছিল, যার মোট প্রাইস 500 মিলিয়ন, মানে প্রায় 4000 কোটি টাকা। মনুজেন্দ্রর মুখটা বিঘত খানিক হাঁ হয়ে গেল। তবে সে চুরি যাওয়া ছবিগুলোর মধ্যে একটি অন্য পেন্টিংও ছিল। ছবির নাম দ্য কনসার্ট, শিল্পীর নাম ভামিয়ার। জোহানেস ভামিয়ার হচ্ছেন একজন অত্যন্ত বিখ্যাত ডাচ শিল্পী, যাকে বলে ওয়ান অফ দ্য ওল্ড মাস্টার্স। ভদ্রলোক মারা যান 1675 সালে। বিখ্যাত হলে কি হবে, আশ্চর্যের বিষয় হলো আজ অবধি ভদ্রলোকের আঁকা 34 খানির বেশি অরিজিনাল পাওয়াই যায়নি। তার মধ্যে সবচেয়ে বিখ্যাত ছবি ছিল বোধহয় গার্ল উইথ দ্য পার্ল ইয়াররিং। চিত্রকলা সম্পর্কে সামান্য উৎসাহ আছে এমন যে কেউ এই ছবি দেখা মাত্র চিনবে। এই 34টি ছবি অমূল্য, তবে তাদের মধ্যেও অমূল্যতম হচ্ছে দ্য কনসার্ট। ছবিতে দেখা যাচ্ছে যে একজন ব্যক্তি পিয়ানো বাজাচ্ছেন। দর্শক শুধু তার পিঠ আর কাঁধ পর্যন্ত নেমে আসা চুল দেখতে পাচ্ছে। বাদকের 2 পাশে 2 মহিলা, বাঁ দিকের মহিলা বসে, ডান দিকের মহিলা দাঁড়িয়ে। পিয়ানোর ডালার দুপাশে দেয়ালে 2টি ছবি ঝুলছে। এই হচ্ছে দ্য কনসার্ট। 1990 সালের 18ই মার্চ ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়াম থেকে যে কটি ছবি চুরি যায় তার মধ্যে সব থেকে দামি ছবি এইটাই। দাম ধরো $150 মিলিয়ন, মানে 1200 কোটি টাকা। মানে আপনি বলতে চাইছেন যে একটা 1200 কোটি টাকার দামের ছবি ওই বাড়িতে লুকিয়ে রেখেছেন বরেনবাবু, আর তাই জন্যই খুন? বলতে চাইছি না মনু, বলছি। তুমি সূত্রগুলো এক এক করে জোড়ো। প্রথমত বরেন মজুমদার যে ছড়াটা লিখে গেছেন তার শেষের দিকটা মনে করো। তারই মধ্যে লুকিয়ে আছে মস্ত খনি গানের। মেড়ের টানে ভারী সে গান যেন করিম খানের। এখানে গানের খনি বলতে কনসার্ট, আর মিড়ের টান বলতে ভামিয়ারের কথা বলা হয়েছে। মেনে নিতে খুব অসুবিধা আছে মনু? আর দ্বিতীয়ত, খুন হওয়ার আগে তার কাছে 3টে বাদ্যযন্ত্রের ছবি পাঠানো হয়। 3টে বাদ্যযন্ত্রই কনসার্টে বাজানো হয়। সেই ছবিগুলো দেখে এত উতলা হয়ে পড়লেন কেন মজুমদারবাবু? আর তৃতীয় যুক্তি, এটাই মোক্ষম। দ্য কনসার্ট চুরি হয় 1990 সালের মার্চ মাসে। ওই বছরেই ডিসেম্বরে বরেন মজুমদার তার বাল্যবন্ধুকে লিখছেন যে তার কোনো এক ঘর পালানো গ্রামতুতো ভাইপোর কাছ থেকে তিনি একটা জিনিস পেয়েছেন। তার বিবরণ তিনি চিঠিতে দেননি, কিন্তু লিখেছেন যে তবে বলতে পারি এর থেকে দুর্মূল্য কিছু আমি জীবনে ছুঁয়ে দেখিনি। এখন এটাকে কোথায় রাখবো সেটাই চিন্তা। মনে হচ্ছে খুব শিগগিরই দেশে ফিরতে হবে। সব কটা সূত্র যদি জোড়া যায় তাহলে বলতেই হবে যে প্রফেসর বরেন মজুমদারের হাতে ভামিয়ারের আঁকা দ্য কনসার্ট নামের বহুমূল্য বা বলা ভালো অমূল্য ছবিটি এসে পড়েছিল। কিভাবে এসে পড়েছিল এখন সেসব জানার আর উপায় নেই। শুধু বলতে পারি এতদিন পর কোনোভাবে কেউ বা কারা তার খোঁজ পেয়েছে এবং সেটা উদ্ধার করার জন্য অন্যে হয়ে ঘুরে বেড়াচ্ছে। তার মানে আমাদের সন্দেহের সার্কেল তো ছোট হয়ে গেল স্যার। হ্যাঁ, ভুল করছো মনু। আদালত এভিডেন্স ছাড়া কিচ্ছু বিশ্বাস করবে না। এতক্ষণ ধরে যে আলোচনা হলো সবই থিওরি। অপরাধীকে হাতে নাতে ধরতে হলে ঠোস প্রমাণ চাই হে বাপু, ঠোস প্রমাণ। সে প্রমাণ তুমি পাবে কোথা থেকে? আর মোডাস অপারেন্ডিটাই বা প্রমাণ করবে কি করে? তবে হতাশ হয়েও না মনু, এতটা যখন সলভ করতে পেরেছি বাকিটাও পার। জাস্ট একটু ভাবতে দাও হে, তাড়াহুড়ো করে লাভ নেই। বাকি তো উড়ে যাবেই, অমন অমূল্য ছবিটাও নষ্ট হয়ে যেতে পারে। কালকের দিনটা আমাকে একটু গুছিয়ে নিতে দাও।
পরের দিনটা প্রফেসর মুখার্জির গেল ব্যস্ততার মধ্যে। সকালে উঠেই কয়েকটা ফোন করলেন, তারপর বেশ কিছুক্ষণ ল্যাপটপে বসে ইন্টারনেটে কী সব সার্চ করলেন। শেষ হতে হতে বেলা 12টা, আর 4টে থেকে ক্লাস আছে। এই কদিন তদন্তের চক্রে ছুটি নিয়েছেন। আজ ক্লাস না নিলে চলবে না। সামনেই ফাইনাল ইয়ারের ছেলেদের লাস্ট সেমিস্টারের এক্সাম, সিলেবাস শেষ করতেই হবে। বিকেল 4টে নাগাদ মুখার্জি সাহেবকে দেখা গেল হাইকোর্ট চত্বরে। আজ সোমবার। কালো কোট পরা উকিল আর আইনের প্যাঁচে হয়রান সাধারণ মানুষে এলাকা একেবারে ছয় লাভ। মানুষ বলতে পারে এমন এতটুকু জায়গা নেই। ফুটপাতে জেরক্সের দোকান, আইনি বইয়ের দোকান, গুলজার। তার মধ্যে প্রফেসর মুখার্জি একটা ল্যাম্পপোস্টে হেলান দিয়ে সিগারেট টানছিলেন। শোন দৃষ্টি ছিল কোর্টে ঢোকার রাস্তাটার ওপর। একটু পরেই এক ছোটোখাটো চেহারার টাকমাথা ভদ্রলোক বেরিয়ে এলেন। প্রফেসর মুখার্জি সিগারেটটা ফেলে দ্রুত অনুসরণ করলেন ভদ্রলোককে। টাকমাথা তখন দ্রুত হাঁটতে শুরু করেছেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার মস্ত বড় বিল্ডিংটার দিকে। প্রফেসর মুখার্জি মাঝে মাঝেই ভিড়ের মধ্যে হারিয়ে ফেলছিলেন ভদ্রলোককে। অবশেষে রাস্তা পেরোতে গিয়ে ধরতে পারলেন। টাকমাথা পিঠে হাত ছোঁয়া পেয়ে প্রথমে চমকে উঠেছিলেন, তারপর হাসি মুখে বললেন, আরে মুখার্জি স্যার যে, কি খবর হঠাৎ এই পাড়ায়? আর বলবেন না, একটা প্রপার্টি রিলেটেড কাজে এদিকে এসেছিলাম, হঠাৎ দেখি আপনি সামনে সামনে হেঁটে চলেছেন। মুখার্জি স্যার, আপনি শখের গোয়েন্দা হতে পারেন, কিন্তু আমি সরকারি অটোপসি সার্জন। একটু আধটু গোয়েন্দাগিরি আমাকেও করতে হয়। বলছিলাম, এবার ঝেড়ে কাশুন তো মশাই। হ্যাঁ, কেসটা কি যে আমাকে হাইকোর্ট অবধি একবারে ধাওয়া করতে হলো? আসলে বরেন মজুমদারের কেসটা নিয়ে বাজেভাবে ফেঁসে গেছে স্যার। কিছুতেই কোনো আলোর দিশা পাচ্ছি না, তাই ভাবলাম আপনার সঙ্গে কথা বলে যদি কিছু ক্লু পাই। সেদিন যা জিজ্ঞেস করার তো বলে দিলাম, এর বেশি কি জানাতে পারি বলুন? সেদিন আপনি বললেন যে বিষটা মজুমদারবাবুর শরীরে পাওয়া গেছে, তার পরিমাণ দেখে বোঝা যায় যে বিষটা খাবারের সঙ্গে বডিতে গেছে, রাইট? রাইট। একটা বিষ কতটা প্রাণঘাতী তার একটা ইউনিট আছে, LD50। এর সংজ্ঞা মাপার পদ্ধতি এসব আর বললাম না। LD50 বোঝানো হয় কতটা ওজনের বিষ, কতটা ওজনের টেস্ট সাবজেক্ট, মানে তার শরীরে কতটা প্রবেশ করছে সেই দিয়ে। অর্থাৎ মিলিগ্রাম বা গ্রাম পার কিলো হিসেবে। সেরকম তাগড়া বিষ হলে যেমন বোটুলিয়াম ন্যানোগ্রামেও মাপে। কোনো বিষের টক্সিসিটি ডিপেন্ড করে কিভাবে বিষটা প্রয়োগ করা হচ্ছে তার উপরে। যেমন ইন্ট্রাভেনাস দিলে একই বিষের মারণ ক্ষমতা বহুগুণ বৃদ্ধি পায়। এখানে বরেন মজুমদারের শরীরে যে বিষটা পাওয়া গেছে তার অ্যামাউন্ট বললেন 600 ন্যানোগ্রাম। রাইট। অর্থাৎ শরীরে প্রবেশ করার পরেও অতটা ভিসেরাতে পাওয়া যায়, মানে কম করে 1000 ন্যানোগ্রাম তো ওকে দেওয়াই হয়েছিল। এবং সেটা কাজ শেষ করেছে 7-8 ঘন্টা বাদে, রাইট? রাইট। এবং বরেন মজুমদারের হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়েছে রাত 2:30 থেকে 3টের মধ্যে। অর্থাৎ বিষটা ওর শরীরে ঢোকে রাত 9টা থেকে 10টার মধ্যে, সেদিন যেমন বললেন। একদম। সেখানেই তো একটা বড় অসঙ্গতি রয়ে গেছে স্যার। ওই দিন বরেন মজুমদার রাত 8:30-9টার মধ্যে খাবার খেয়ে শুয়ে পড়েন। এই তথ্যে সন্দেহ করার মতো কোনো কারণ নেই। বরেন মজুমদার ঘরের দরজা বন্ধ করে শুতেন। তিনি শুয়ে পড়ার পর ওই ঘরে কেউ গেছে তার কোনো প্রমাণ নেই। ওই ঘরে বাইরে থেকে কেউ ঢুকেছে তারও কোনো প্রমাণ নেই। খাবার দাবারে বা থালা বাসনে বিষের কোনো ট্রেস নেই। একেবারে পারফেক্ট ক্লোজ ডোর মার্ডার কেস। কি করে সলভ করবো বুঝতে পারছি না। সে ব্যাপারে আমার কোনো আইডিয়া নেই স্যার। বিষটা ওরালি অ্যাডমিনিস্টার করা হয়েছিল এইটুকুই বলতে পারি। অন্যমনস্ক হয়ে গেলেন প্রফেসর মুখার্জি। পাশেই একটা পানের দোকান ছিল। একটা গোল্ড ফ্ল্যাগ লাইট দিন তো। এ কি, আপনি সিগারেট খান বলে তো জানতাম না। আরে মশাই, এমন ফাঁসান ফেসেছি যে বুদ্ধির গোড়ায় ধোঁয়া না দিলে চলছে না। আপনি খাবেন নাকি একটা? না স্যার, আমার নেশা অন্য। পালমশাই পকেট থেকে একটা খৈনির ডিবে বার করলেন।
তার একদিকের মাথা খুলে বের করলেন খানিকটা খৈনি, অন্যদিকের মাথা খুলে অতি সামান্য চুন, তারপর দুটো মিশিয়ে ডান হাতের তালুতে বাঁ হাতের বুড়ো আঙুল দিয়ে ডলতে লাগলেন। প্রায় আধ মিনিট ডলার পর খৈনির মণ্ডটা ডান হাত থেকে বাঁ হাতে নিয়ে ডান হাতে লেগে থাকা খৈনির গুঁড়ো ফুঁ দিয়ে উড়িয়ে তর্জনিয়ার মধ্যমা দিয়ে খৈনির মণ্ডটা নিচের ঠোঁট আর দাঁতের ফাঁকে গুঁজে সলজ্জভাবে বললেন, কিছু মনে করবেন না, আসলে জন্মেছিলাম বিহারে, ওই ভাগলপুরে। কলকাতার কলেজে পড়তে আসার আগে ওখানেই ছিলাম, তাই কিছু কিছু অভ্যেস ছাড়তে পারিনি আর কি। এত কথা শুনছিলেন না প্রফেসর মুখার্জি। তিনি শুধু এক দৃষ্টিতে বটকৃষ্ণ পালের নড়তে থাকা ঠোঁটের দিকে তাকিয়েছিলেন। দেখে মনে হলো যেন স্বপ্নের ঘোরে রয়েছেন। আঙুলের ফাঁকে সিগারেট পুড়ছে, সেদিকে তার খেয়ালই নেই। কি হলো ও মশাই, সমাধিস্থ হলেন নাকি? হঠাৎ যেন জেগে উঠলেন প্রফেসর মুখার্জি। কিছু না বলে সিগারেটটা দূরে ছুঁড়ে ফেলে দিলেন, তারপর দৌড়তে লাগলেন কার পার্কিংয়ের দিকে। বটকৃষ্ণ পাল কিছুক্ষণ অবাক হয়ে দাঁড়িয়ে রইলেন, তারপর স্বগতোক্তি করলেন, আজও পাবলিক মাইরি। ফাঁদ পাতা শেষ, এবার শুধু ম্যাজিক দেখে যাও হে মনু, এবার শুধু ম্যাজিক দেখে যাও। এতক্ষণ ধরে প্রফেসর মুখার্জির কার্যকলাপ দেখছিল মনুজেন্দ্র। তিনি সন্ধে থেকে এই কেসের সঙ্গে জড়িত প্রত্যেককে ফোন করে একটি কথাই বলছেন, কাল সকাল 10টায় মজুমদার ভিলায় আসুন, রহস্য উন্মোচন হবে। প্রত্যেকে দুটো প্রশ্ন জিজ্ঞাসা করছেন, এক, কে সেই খুনি, আর দুই, কি করে ধরা পড়ল সে। কে খুনি সেটা কাল এলেই জানতে পারবেন। শুধু এটুকু জেনে রাখুন, কে খুনি শুধু তাই নয়, এমনকি সে কিভাবে খুন করেছে এবং কেন তাও জানা গেছে। কালকে তার সুস্পষ্ট কিনারা হয়ে যাবে। চাইলে নিজের চোখে অপরাধীকে হাত কড়া পড়ানো হচ্ছে সেও দেখতে পারেন। অপরাধী একটা মস্ত ভুল করেছে মার্ডার ওয়েপনটি নিজের কাছে রেখে। শুধু এই একটা কারণ, মাত্র এই একটা কারণেই তাকে নির্ভুলভাবে চিহ্নিত করতে পারলাম। কাল মার্ডার ওয়েপেনটা সবার সামনে বার করে দেখাবেন প্রফেসর মুখার্জি। ফোনগুলো করে বেশ তৃপ্ত দেখাচ্ছিল প্রফেসর মুখার্জিকে। কোর্ট থেকে ফিরে এসে সোজা ঢুকেছিলেন স্নান করতে। তারপর বিকেল থেকে শ্রীমদ্ ভগবত গীতায় এতই বুঁদ হয়েছিলেন যে মনুজেন্দ্রকে দেখেও প্রথমে সারা শব্দ করেননি। শেষে গিন্নি এসে দুটো কড়া কথা শোনাতে মুখার্জি সাহেবের ধ্যান ভঙ্গ হয়েছে। হঠাৎ গীতা, ব্যাপার কি? অনেক পরিশ্রমের পর ফল পেলে গীতা টিতা পড়তে হয় হে। এখানে একটা ভারী দামি কথা লেখা আছে, বুঝলে? কর্মণ্যেবাধিকারস্তে মা ফলেষু কদাচনা। মানে কর্মে তোমার অধিকার, ফলে নয়। মানে কেস সলভ করাতে আমার অধিকার, প্রমোশনে নয়। বুঝেছি। তা কি জ্ঞানটা লাভ করলেন শুনি? বাবা, জ্ঞানের কি শেষ আছে? হ্যাঁ, এই যেমন ধরো, তুমি শ্রীকৃষ্ণের পরিবার, কটি ছেলে মেয়ে, এসব ব্যাপারে কিছু জানতে? হ্যাঁ, নট মাচ। কেন বলুন তো? ওই জন্যই বলি মনু, একটু ধর্মে কর্মে মন দাও। শ্রীমদ্ ভগবত গীতাটা পড়া থাকলে এই কেস তুমি অনেক আগেই সলভ করে ফেলতে পারতে। হেয়ালি রেখে একটু কাজের কথা বলবেন প্লিজ। কাজের কথা অনেকটাই বলেছিলেন প্রফেসর মুখার্জি, কিছুটা রেখে ঢেকে অবশ্যই। শুনতে শুনতে চিবুক শক্ত হয়ে যায় মনুজেন্দ্রর। তারপরেই ফোন করা শুরু করলেন প্রফেসর মুখার্জি। প্রথমেই প্রমিতেন্দ্রকে, কারণ তাঁর বাড়িতেই আসর বসবে, তাঁর অনুমতিটাই আগে দরকার। তারপর একে একে মনোজ চাকলাদার থেকে শুরু করে সব্বাইকে, এমনকি মিনতি অবধি। আর কাল যদি চিড়িয়া না আসে? আসবে হে, আসবে। যে মুহূর্তে আমি তাকে আমন্ত্রণ জানিয়েছি সেই মুহূর্তেই সে জানে যে আমি জানি। তার এখন পিছিয়ে যাওয়ার উপায় নেই, তাকে আসতেই হবে। না এলে সে নির্ভুলভাবে নিজেকে চিহ্নিত করে ফেলবে। তাহলে চিড়িয়ার বাড়ির সামনে পুলিশে প্রহরার ব্যবস্থা আছে তো? তা আছে, পালাতে চাইলেও পারবে না। বেশ,
তাহলে যেমন বললাম তেমনই করতে বলো তোমার টিম। আপাতত গাত্র উত্থান করো হে, রাতের খাবারটা খেয়ে নিয়ে মাছ ধরতে যাই। মাছ ধরতে? ওই হলো কথার কথা আর কি, কিছুই বোঝো না। সে যাগে, বলছি কি পার্ক স্ট্রিটের ওই টুংফুংয়ের চাইনিজ তোমার ভালো লাগে না মনে? হ্যাঁ, টুংফুংয়ের চাইনিজ। এডিজি মনোজ চাকলাদার পৌঁছে গিয়েছিলেন 9:45 তাঁর মামাবাবুকে একেবারে বগল দাবা করে। ডাক্তার হরগোবিন্দ সরকার গাঁইগুই করছিলেন, তাঁকে এডিজি সাহেব ফোনে দুটো কড়া ধমক দিতেই তিনি সুরসুর করে এসে হাজির হয়েছেন। সুরেশ আগরওয়াল একদিকে চুপ করে বসে আছেন। মজুমদার ভিলার সমস্ত কর্মচারীরা উপস্থিত। নার্স চারুমতিও এক কোণে একটা টুলে বসে আছেন। দরজার কাছে মনুজেন্দ্র দাঁড়িয়ে। ঘড়িতে ঠিক 10:30 বাজতেই উঠে দাঁড়ালেন প্রফেসর মুখার্জি। বেশ ভারমুক্ত দেখাচ্ছে তাঁকে। উপস্থিত বাকিদের মুখ দেখে অবশ্য বোঝা যাচ্ছে যে কি প্রবল টেনশনে আছেন তাঁরা। যে কোনো অপরাধের ক্ষেত্রেই 3টে বিষয় জড়িয়ে থাকে। 1, কিভাবে অপরাধটা সংঘটিত হলো। 2, কে বা কারা করল। 3, কেন করল। সচরাচর 3টের মধ্যে একটা বা দুটো প্রথম থেকেই জানা থাকে, যেমন কেন করা হলো অর্থাৎ মোটিভ, অথবা কিভাবে করা হলো মোডাস অপারেন্ডি। এই দুটো জানা থাকলে অপরাধীকে বা অপরাধীদের চিহ্নিত করা অনেক সহজ হয়ে দাঁড়ায়। অসুবিধা হচ্ছিল আমরা মোটিভ আর মোডাস অপারেন্ডি পাচ্ছিলাম না। অমন লোকের যে কোনো শত্রু থাকতে পারে সেটাই ভাবতে পারছিল না কেউ। বিষয়টা আরো গুলিয়ে দিচ্ছিল খুনের ধরন। অটোপসি সার্জন বটকৃষ্ণ পাল জানান যে বরেনবাবুকে যে বিষ খাইয়ে খুন করা হয় সেটা ইঞ্জেকশন দিয়ে নয়, ওরালি অ্যাডমিনিস্টার করা। খুন হওয়ার দিন উনি সবার সঙ্গে খাবার খান। সে খাবারে বা থালা বাসনে বিষের ট্রেস পাওয়া যায়নি, স্বাভাবিকভাবেই। নইলে বিষের প্রভাব বাকিদের ওপরেও পড়ত। এক্ষেত্রে তা হয়নি। পালমশাই আরও জানান যে মৃত্যুর সময় নির্ধারণ করে মোটামুটি বলা যে বিষটা বরেনবাবুর শরীরে প্রবেশ করে রাত 9টা থেকে 10টার পরে। তখন উনি ওষুধ খেয়ে শুয়ে পড়েছেন। ঘরের দরজা বন্ধ, বাইরে থেকে কেউ ঘরে প্রবেশ করেনি। পারফেক্ট ক্লোজড ডোর মার্ডার। ফলে আমরা বিষয়টা অন্য দিক থেকে ভাবতে বাধ্য হলাম। কেন খুন হলেন বরেন মজুমদার? আমরা জানতে পারলাম যে বরেন মজুমদার খুব সাবধানী জীবনযাপন করতেন। নিরাপত্তা নিয়ে তার অবসেশন ছিল। সেটা অস্বাভাবিক নয়, অনেকেরই থাকে। কিন্তু তাঁর ছোটবেলার বন্ধু কাম ফ্যামিলি ফিজিশিয়ান ডাক্তার সরকার জানালেন যে খুব একটা ডাকাবুকো বা সাহসী না হলেও বিলেত থেকে ফেরার পরেই তিনি ভীতু হয়ে পড়েন। তারপর থেকে সিকিউরিটি নিয়ে তাঁর অবসেশন শুরু। কেন? বিলেতে এমন কি হয়েছিল যার জন্য দেশে ফিরেও এত সতর্ক থাকতেন বরেন মজুমদার? ডাক্তার সরকার আমাদের এও জানান যে বিলেতে থাকাকালীন প্রফেসর বরেন মজুমদার তাঁর বাল্য বন্ধুকে নিয়মিত চিঠি লিখতেন। সেরকমই এক চিঠিতে তিনি জানান যে তাঁর জনৈক গ্রামতুত ভাইপো নাম কুঞ্জবিহারী সামন্ত তাঁর কাছে একটা বহুমূল্য জিনিস গচ্ছিত রেখে গেছে। শুধু তাই নয়, প্রফেসর মজুমদার লিখছেন যে জিনিসটার নিরাপত্তা নিয়ে তিনি অত্যন্ত চিন্তিত এবং শুধু সেই জন্যই তাঁকে দেশে ফিরে আসতে হবে। কে ডাক্তার সরকার? ঠিক বলছি তো? ডাক্তার সরকার মাথা নাড়িয়ে জানালেন যে প্রফেসর মুখার্জি যা বলছেন সবই ঠিক। তদন্তের মাঝামাঝি আমাকে একদিন লাঞ্চে ডাকেন শ্রী সুরেশ আগরওয়াল। ইনি একজন শিল্পপতি এবং আর্ট কানাউসিয়ার, বরেনবাবুর কলেজ বেলার বন্ধুও বটে। তিনি কথা সূত্রে আমাদের একটা আশ্চর্য ছড়া শোনান। বরেন মজুমদারের লেখা ছড়া। আলমারিময় ছড়িয়ে আছে বিখ্যাত সব কিতাব, 10-এর বেশি 2 পেয়েছে শেখু পীরের খেতাব। তারই মধ্যে লুকিয়ে আছে মস্ত খনি গানের, মেড়ের টানে ভারী সে গান যেন করিম খানের। খুব
কবিতাটা নাকি উনি ওর কাছের লোকজনের সবাইকে মুখস্থ করিয়ে রেখেছিলেন, একরকম জোর করি। কিন্তু কেন? প্রমিতবাবুর কথা মতো বরেনবাবু বিলেত থেকে ফিরে আসার পর বিভিন্ন জায়গায় লেকচার দিতে যেতেন। এই রকমই কোনো একটা ট্যুরে একবার তিনি একটা দুর্ঘটনার সম্মুখীন হন। তারপরেই নাকি এই ছড়াটা লেখেন এবং কাছের লোকেদের মুখস্থ করিয়ে রাখেন। ওরাও এটা বরেনবাবুর একটা খেয়াল বলে বেশি নাড়াঘাটা করেননি, শুধু একজনকে বাদ দিয়ে। সেই একজন হচ্ছেন ধুরন্ধর ব্যবসায়ী মানুষ। তিনি বুঝতে পেরেছিলেন এর পেছনে একটা রহস্য আছে। হয়তো ডাক্তার সরকার ছাড়াও আরও দু একজন কাছের বন্ধুকে চিঠি লিখতেন বরেন মজুমদার। অনুমান করা হয়তো অসঙ্গত হবে না যে বরেনবাবু এঁকেও চিঠি লিখে কুঞ্জবাবুর এনে দেওয়া সেই বহুমূল্য বস্তুটির কথা জানান। I object at your choice of words, Professor Mukherjee. That's a very derogatory remark. But yes, এইরকম একটা কথা আমাকে বহুদিন আগে বরেন জানিয়েছিল বটে। আজ আপনি বললেন বলে মনে পড়ল। মনে আপনার চিরকালই ছিল আগরওয়াল সাহেব। ইনফ্যাক্ট আমার ধারণা চিঠিটা আপনি যত্ন করে নিজের কাছে রেখেছেন। ডাক্তার সরকারের মতো আপনিও ওকে দেশে ফিরে আসার আগে অনেকবার খোঁচান জিনিসটা কি জানতে চেয়ে, কিন্তু তিনি জানাননি। শুধু তাই নয়, বরেন মজুমদারের লেখা ছড়ার সঙ্গে যে জিনিসটার যোগ আছে আপনি সেটাও অনুমান করেছিলেন, শুধু জিনিসটা যে কি সেটা অনুমান করতে পারেননি। আপনার কি বক্তব্য? আমি সেই জন্যই বরেনকে বিষ খাইয়ে মেরেছি, আর তাও অশরীরীর মতো ওর ঘরে ঢুকে, জাস্ট লাইক এ ঘোস্ট। রিডিকিউলাস, অ্যাবসলিউট রবিশ। আহা, চটেন কেন? কি করে বরেন মজুমদার খুন হলেন সেটা না হয় ধীরে ধীরে প্রকাশ্য। আগে কেন খুন হলেন সেটা খোলসা করি। এইসব সূত্র ধরে আমরা নিঃসন্দেহ হই যে বরেন মজুমদারের কাছে বিলেতে থাকাকালীন একটা বহুমূল্য, বস্তুত অমূল্য চিত্রকলা এসে পৌঁছয়। চিত্রকলাটির নাম দ্য কনসার্ট, জোহানেস ভামিয়ার নামে এক ডাচ চিত্রশিল্পীর আঁকা। 1990 সালে বোস্টনের ইসাবেলা স্টুয়ার্ট গার্ডনার মিউজিয়ামে এক দুঃসাহসিক চুরি হয়। চোরেরা মোট 13টি অমূল্য ছবি চুরি করে নিয়ে যায়। তার মধ্যে অন্যতম হচ্ছে এইটা। ধরা হয় আজ অবধি চুরি যাওয়া সবচেয়ে মূল্যবান ছবি দ্য কনসার্ট। বিশেষজ্ঞরা আন্দাজ করেন খুঁজে পাওয়া গেলে এর দাম দাঁড়াবে প্রায় 1200 কোটি টাকা। অনুজেন্দ্র যেহেতু জানতো তাই অতটা চমকালো না। বাকিদের অবস্থা হলো দেখার মতো। এডিজি চাকলাদা রুদ্ধশ্বাসে বলে উঠলেন, কি বলছেন মামাবাবু? ঠিকই বলছি এডিজি সাহেব, এবং আমি জানি ছবিটি কোথায় রাখা আছে। এই বাড়িতেই আছে, সবার চোখের সামনে আছে। বহুমূল্য জিনিসটা যে একটা পেইন্টিং হতে পারে আন্দাজ করেছিলেন সুরেশবাবু। যেভাবে আমি যুক্তির পর যুক্তি সাজিয়ে এই সিদ্ধান্তে এসেছি, ঠিক সেভাবেই তিনিও এই একই সিদ্ধান্তে উপনীত হয়েছেন। শুধু তিনি জানতেন না কোন ছবি। ওই যে বললাম, গার্ডনার মিউজিয়াম থেকে মোট 13টা ছবি চুরি গেছিল। তার মধ্যে কোনটা বরেন মজুমদারের ভাগ্যে এসেছিল সেটা আন্দাজ করতে পারেননি তিনি। পারলেন যেদিন দৈব গতিকে এমন একজন মানুষের সঙ্গে তাঁর আলাপ হলো, যার সঙ্গে দেখা হওয়ার পর সুরেশ আগরওয়াল বুঝে গেলেন কোন 7 রাজার ধন এক মানিক বুকে করে এতদিন আগলে রেখেছেন মজুমদার মশাই। খুন হওয়ার কয়েকদিন আগে পরপর 3 দিন 3টে ছবি পান বরেনবাবু। প্রথমটা একটা পিয়ানো, দ্বিতীয়টা একটা ভায়োলিন, তৃতীয়টা একটা স্যাক্সোফোন। 3টেই কনসার্টে প্রয়োজন। বরেনবাবু বুঝে গেলেন যে কেউ বা কারা তাঁর কাছে লুকিয়ে রাখা ছবিটির খোঁজ পেয়েছে। তিনি উতলা হয়ে ছুটে গেলেন তাঁর কাছে, যিনি নিজেই এই ছবিগুলো তাকে পাঠিয়েছেন। কি সুরেশবাবু, ঠিক বলছি তো? হ্যাঁ, এডিজি সাহেব স্বয়ং উপস্থিত আছেন বলে উঠে যেতে পারছি না, নইলে সব ফালতু বাকওয়াজ শোনার সময় আমার সত্যিই নেই। এনিওয়ে, আপনার এই গাঁজাখুরি গল্পটা শেষ করুন, আমার অন্য কাজ আছে। আহা, তাড়া কিসের? পুরো গল্পটা বলি আগে। হ্যাঁ হ্যাঁ, আমাকে সবার আগে ভাবার ছিল খুনের পদ্ধতিটা।
বিষটা যখন বরেনবাবুর শরীরে ঢোকে তখন তিনি একা, বন্ধ দরজার ওপাশে। তার ডিনার করা হয়ে গেছে, ডিনারের বাসনে বা খাবারে বিষের ট্রেস নেই। তাহলে খুনি তাকে বিষটা খাওয়ালো কখন? তবে সেদিন হাইকোর্টের সামনে অটোপসি সার্জন বটকৃষ্ণ পালের সঙ্গে দেখা করে কথা বলার সময় কথাটা বিদ্যুতের মতো মাথায় খেলে গেল। বিষয়টা এতই সোজা যে কেন আমার মাথায় ঢোকেনি আমি বুঝতে পারছিলাম না। পালমশাই বারবার বলছিলেন যে বিষটা ইন্ট্রাভেনাস পদ্ধতিতে প্রয়োগ করা হয়নি, ওরালি অ্যাডমিনিস্টার করা হয়েছে। আর আমরা ধরে নিয়েছিলাম যে উনি বিষটা খাওয়ার সঙ্গে শরীরে নিয়েছেন। অথচ খাওয়া ছাড়াও বিষ ওরালি অ্যাডমিনিস্টার করা যায়, যেমন খৈনির সঙ্গে বা দোক্তা। হ্যাঁ, অথচ বরেন মজুমদার এসব খেতেন না। তাহলে মনে পড়ে গেল প্রথম যখন প্রমিত বাবু তাঁর বাবার দিন কিভাবে কাটত বলেছিলেন, তখন বলেছিলেন যে বরেনবাবু রাতে ডিনার করে দাঁত মেজে ওষুধ খেয়ে ঘুমোতে যেতেন, অথচ ওষুধের অ্যাম্পিউলে বিষ পাওয়া যায়নি। তাহলে বাকি থাকে একটাই উপায়, টুথপেস্ট। সেদিন যখন বরেন মজুমদারের শোয়ার ঘর আর আশপাশ ঘুরে দেখছিলাম, তখন এমন একটা অসঙ্গতি আমার অবচেতনে ধরা পড়েছিল, যেটা তখন বুঝতে পারছিলাম না। বটকৃষ্ণ পালকে খৈনি খেতে দেখে বুঝলাম সেটা কি। বরেন মজুমদারের বাথরুমে বেসিনে সব ছিল, টুথপেস্ট বাদ দিয়ে। মানে পরদিন যখন গোলমাল চলছে, খুনি টুক করে টুথপেস্টের টিউবটা নিয়ে চলে যায়, যাতে বাই চান্স পুলিশ এটা ফরেন্সিকে দিলেও বিষের উৎস ধরা না পড়ে। কিন্তু এখানেই খুনি তার একমাত্র ভুলটা করে। সে বিষাক্ত টুথপেস্টের টিউবটা তুলে নিয়ে গেলেও তার বদলে সেম ব্র্যান্ডের অন্য টিউব রেখে যায়নি। গেলে তাকে ধরা অত সহজ হতো না। এখন কে হতে পারে সেই খুনি যে ভয়ঙ্কর বিষ মেশানো টুথপেস্টের টিউব রেখে দিয়েছিল বরেন মজুমদারের বেসিনে? একজনই, যাকে অন্ধভাবে স্নেহ করতে শুরু করেছিলেন বরেন মজুমদার। এমনকি সন্দেহ বাতিগ্রস্ত মানুষটি যার হাত দিয়ে নিজের ওষুধ, টুথপেস্ট, শেভিং জেল এসবও আনাতে শুরু করেছিলেন, এবং যিনি অবাঙালি হয়েও এতক্ষণ ধরে তন্ময় হয়ে আমাদের কথা শুনছেন, একবার উসখুস করেননি। आप क्या बोल रहे हैं? मुझे कुछ समझ में नहीं आ रहा है। আপনি সব বুঝেছেন মিস চারুমতি সাওয়ন্ত, ডটার অফ লেট কুঞ্জবিহারী সামন্ত, মার্ডারার অফ বরেন্দ্রনাথ মজুমদার। ঘরের মধ্যে একটা বোম ফাটলেও বোধহয় এত লোকে চমকাতো না। চারুমতি স্থির চোখে চেয়ে রইলেন প্রফেসর মুখার্জির দিকে। বাংলাটা আপনি চমৎকার বোঝেন মিস সামন্ত। হাজার হোক, বাপ বাঙালি যখন, হয়তো ভালো বলতে পারেন না। আপনার মা বোধ হয় মারাঠি, তাই না? হ্যাঁ, সাওয়ন্তটা কি মায়ের উপাধি নাকি বাবার উপাধিটাই একটু বদলে মারাঠি করে নিয়েছেন? হ্যাঁ, ঘরের বাইরে লেডি পুলিশ অপেক্ষা করছে মিস সামন্ত। ভারতের আইন অনুযায়ী আপনি উকিলের সাহায্য পেতে পারেন, নিজেকে নির্দোষ প্রমাণ করার সমস্ত সুযোগ পাবেন। আপাতত যা বলছি শুনে যান। বহুমূল্য ছবিটা কি করে কুঞ্জবিহারী বাবুর কাছে আসে সে হয়তো কোনোদিনই জানা যাবে না, এক যদি না তিনি নিজের মেয়েকে বলে যান। তবে এটা নিশ্চয়ই জানিয়ে যান যে একটি বহুমূল্য পেইন্টিং তিনি তার জনৈক গ্রামতুত দাদার হাতে তুলে দিয়েছিলেন, যার মূল্য টাকায় হয় না। আমার ধারণা পেন্টিংটা বরেনবাবুর হাতে দিয়ে কুঞ্জবিহারী বিলেত থেকে হাওয়া হয়ে যান, বেনামে বা অন্য কোনো উপায়ে ফিরে আসেন ভারতে। তবে কলকাতায় আর ফেরেননি। সমুদ্র যার একবার ভালো লাগে, ডাঙা তাকে আর টানে না। তিনি ঘাঁটি গাড়েন মুম্বাইতে, বিয়ে করেন এক মারাঠি মহিলাকে, যিনি পেশায় ছিলেন KEM কলেজের নার্স। কি মিস সামন্ত, ঠিক বলছি তো? হ্যাঁ, বেশ করেছি, বিষ দিয়ে মেরেছি বুড্ঢাটাকে। আমার বাবার হকের সামান ওটা ওটা এখানে পড়ে থাকবে আর আমরা মুম্বাইয়ের চাওলে পচিয়ে মরবো? কবি নেই। ওটা চোরাই মাল মিস সামন্ত, আপনার বাপের হকের সামান মোটেও না। সে যাই হোক,
আমি খোঁজ নিয়ে জেনেছি যে বছরে আপনার পাশ করার কথা সেই বছর বা তার আগে পিছে 3 বছরের মধ্যে KEM কলেজের নার্সিং স্ট্রিমে চারুমতি সাওয়ান্ত বলে কোনো স্টুডেন্ট নেই। বরং ওখানে মেডিসিন বিভাগে গবেষণা করতেন এমন একজন ফিজিওলজির স্টুডেন্টের খোঁজ পাওয়া যাচ্ছে যার নামের সঙ্গে আপনার নাম মিলে যায়। বিষটা কি ওখান থেকেই হাত সাফাই করেছিলেন মিস সামন্ত? চারুমতি দুহাতে মুখ ঢেকে ফেললেন। আমার প্রথম সন্দেহ হয়েছিল ভদ্রমহিলা মুম্বাই থেকে চাকরি করতে কলকাতায় এসেছেন শুনে। সচরাচর আমরা উল্টোটাই শুনে থাকি। তখন থেকেই মাথায় একটা সন্দেহের কাঁটা টিক টিক করতে থাকে। আর বাকিটা তো শুনলেনি। তবে মিস সামন্তকে একটা প্রশ্ন, বরেন মজুমদারের পরিবার আর বন্ধু বান্ধবদের খোঁজ পেলেন কিসে? ইন্টারনেট ঘেটে নিশ্চয়ই। আর সুরেশ আগরওয়ালের সঙ্গে আপনিই যোগাযোগ করেছিলেন, তাই তো? মুখ ঢাকা অবস্থাতেই মাথা নাড়লেন চারুমতি। সুরেশবাবুও দেখলেন একেবারে মণিকাঞ্চন যোগ। তিনি কমন ফ্রেন্ড ডাক্তার হরগোবিন্দ সরকারকে ধরে আপনাকে নার্স হিসেবে ঢুকিয়ে দিলেন মজুমদার বাড়িতে। আপনার মা নার্স ছিলেন, তাই বেসিক নার্সিং আপনার জানাই ছিল, ভেগ ধরতে অসুবিধা হয়নি। প্ল্যান ছিল আস্তে আস্তে ভদ্রলোকের কাছ থেকে পেইন্টিংটার হদিশ পেয়ে সেটাকে উদ্ধার করা। ঠিক বলছি? কিন্তু তাহলে খুনটা করার দরকার হলো কেন মামাবাবু? বরেন মজুমদারের বোধহয় কোনো কারণে আপনাকে সন্দেহ হয়েছিল। মারা যাওয়ার দিন তিনি ডাক্তার সরকারের কাছে যান চারুমতির ব্যাপারে খোঁজ খবর নেবার জন্য। আর দৈবগতিকে কথাটা ডাক্তার সরকার বলে ফেলেছিলেন সুরেশ আগরওয়ালকে। কে, তাই তো ডাক্তারবাবু? আসলে সুরেশের থ্রু দিয়েই মেয়েটাকে পেয়েছিলাম তো, তাই ভাবলাম ওকে জানাই, ও খুশি হবে। খবরটা শুনেই সুরেশবাবু বোঝেন যে চারুমতিকে নিয়ে বরেনবাবুর মনে কোনো সন্দেহ জেগেছে। তিনি মজুমদার ভিলায় দৌড়ে আসেন। মজুমদার সাহেবের সঙ্গে কথা কাটাকাটি হয়। বরেনবাবু ভয় দেখান যে তিনি সব ফাঁস করে দেবেন। সুরেশ আগরওয়াল চলে যান বটে, কিন্তু তার আগে বিষ ভরা টুথপেস্টের টিউবটা চারুমতিকে দিয়ে যান। বাকিটা তো আপনারা এখন জানেন। ওয়েল নাইস স্টোরি মিস্টার মুখার্জি। আই মাস্ট সে সেদিন আপনাকে ডেকে লাঞ্চ করানোটা ওয়াজ এ ওয়েস্টেজ অফ মাই ভ্যালুয়েবল টাইম অ্যান্ড মানি। আমার সলিসিটার না হয় এই ব্যাপারে আপনার সাথে কথা বলে নেবে। মানহানির কত নম্বর ধারায় কত কম্পেনসেশন আদায় করা যায় সেটা এখন আমার ঠিক মনে নেই। এনিওয়ে, থ্যাংক ইউ এডিজি সাহেব। আপনার দৌলতে একটা চমৎকার ক্রাইম থ্রিলার তো শোনা গেল। এবার আমাকে যেতে অনুমতি দিন। যেতে আপনি পারেন মিস্টার আগরওয়াল। তার আগে বলুন তো, কাল রাত 1:30টায় আপনি এই প্যাকেটটা কেন আপনার বাড়ির পাশের ভ্যাটে বিসর্জন দিয়ে এসেছিলেন? আপনার হাতের ছাপ কিন্তু আছে এতে। মনুজেন্দ্রর হাতে একটা জিপার লাগানো প্লাস্টিকের প্যাকেট। সেখান থেকে বেরিয়ে এসেছে একটা টুথপেস্টের টিউব। সুরেশ আগরওয়ালের মাথাটা শিকড় ছোঁয়ানো সাপের মাথার মতো নুইয়ে এলো। সুরেশ আর চারুমতিকে নিয়ে পুলিশ বেরিয়ে গেছে বেশ কিছুক্ষণ। আপনার লাস্ট ম্যাজিকটা কিন্তু এখনো বাকি আছে মামাবাবু। অমন দামি পেন্টিংটা কোথায় আছে জানাবেন না? সেটা তো দেখাবোই এডিজি সাহেব, তবে তার আগে প্রমিতবাবুর একটা অনুমতি চাই। হ্যাঁ 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 বলুন না, কোন অনুমতি? বরেনবাবু শোয়ার ঘরে একবার যাব। সবাই মার্চ করে এলেন বরেনবাবুর শোয়ার ঘরে। উইল করেছিলেন বরেন মজুমদার, তাতে টাকা পয়সার সঙ্গে তাঁর সংগৃহীত বই আর ছবিরও বিলি ব্যবস্থাও করে গেছেন। তার সমস্ত ছবি দিয়ে গেছেন বাল্যবন্ধু এবং আর্ট কালেক্টর সুরেশ আগরওয়ালকে। শুধু এই 3টে ছবি ছাড়া। এক হতে পারে যে তাঁর বা তার বাপের ঠাকুরদার ছবি নিয়ে সুরেশ আগরওয়াল বা তাঁর পূর্বপুরুষদের কোনো মাথা ব্যথা থাকবে না, তাতে বরেনবাবুর পূর্বপুরুষদের অসম্মান হবে। 2, তিনি চাননি এই 3টে ছবি, বা স্পেসিফিক্যালি বলা ভালো এর মধ্যে কোনো একটি ছবি এই বাড়ির বাইরে যাক। কোন ছবি? বরেন মজুমদারের ধাঁধাটা মনে আছে এডিজি সাহেব? অন্তত প্রথম 2টো লাইন। হ্যাঁ, সার্টেনলি। আলমারিময় ছড়িয়ে আছে বিখ্যাত সব কেতাব, 10-এর বেশি 2 পেয়েছে শেখু পীরের খেতাব। কারেক্ট? কারেক্ট স্যার, কারেক্ট। এবার ছবিটা দেখো। এই বলে বরেন মজুমদারের সেলফ পোর্ট্রেটের দিকে অঙ্গুলি নির্দেশ করলেন তিনি।
যৌবনের বরেন্দ্রনাথ, টানা চোখ, সুন্দর চিবুক আর এক ঢাল চুল, পরনে একটা চেক কাটা হাফ হাতা শার্ট, চোখে সোনালি ফ্রেমের চশমা, হাতে একটা বই, 12th নাইট। বইটার নাম পড়তে পারছো মনু? পারছি স্যার। কার লেখা জানো? উইলিয়াম শেক্সপিয়র। অর্থাৎ আমাদের শেখু পীর, বুঝলে? হে আর 10-এর বেশি 2 বলতে যে পারো, অর্থাৎ 12th নাইটের কথা বলা হয়েছে, সেটা মেনে নিতে আপনার অসুবিধা আছে এডিজি সাহেব? বলতে বলতেই বংশী একটা ফোল্ডিং ল্যাডার এনে হাজির। ছবিটা সেই নামিয়ে আনলো দেওয়াল থেকে। অমিত বাবু, আপনি বলছিলেন আপনার বাবা খুব ভালো ফ্রেমিং করতে পারেন। ইয়েস প্রফেসর মুখার্জি। এটাও নিশ্চয়ই তিনিই ফ্রেম করেছিলেন? হ্যাঁ, একটা স্ক্রুড্রাইভার গোছের কিছু পাওয়া যাবে? পরের 5 মিনিট ধরে অতি যত্নে ছবিটা ফ্রেম থেকে আলাদা করলেন প্রফেসর। হাত কাঁপছিল তার, কপালে বিন্দু বিন্দু ঘাম। ছবির পেছনের পিচবোর্ডটা খুলে এলো। তার নিচে একটা সেলোফেন পেপারের মোড়া প্যাকেট। প্যাকেটের নিচে বরেন মজুমদারের ছবি, তার নিচে কাচ। সেলোফেনের প্যাকেটটা অতি যত্নে বার করে আনলেন প্রফেসর মুখার্জি, যেন ইনকিউবেটর থেকে সদ্যজাত শিশুকে তুলে আনছেন। ধীরে ধীরে সেলোফেন খুলে 2 ফুট বাই 3 ফুট সাইজের একটি ছবি বার করে আনলেন। খানিকক্ষণ তার দিকে উজ্জ্বল চোখে তাকিয়ে রইলেন। তারপর অতি যত্নে সেটি মনোজ চাকলাদারের হাতে দিয়ে বললেন, এর দৌলতে সিআইডির যা সুনাম হবে সে তো আন্দাজি করতে পারছেন এডিজি সাহেব। আর ফিরিয়ে দিলে ইউএস এর সঙ্গে আমাদের সম্পর্কের অনেক উন্নতি হবে, সেটাও বলা বাহুল্য। শুধু একটাই অনুরোধ, কৃতিত্বটা যেন মনুজেন্দ্রই পায়। আচ্ছা স্যার, কাল আপনি কেন বললেন যে গীতা পড়লে আমি অনেক আগেই এই রহস্য সলভ করতে পারতাম? কুঞ্জবিহারী কার নাম জানো তো? শ্রীকৃষ্ণের বলেই জানতাম। কারেক্ট। শ্রীকৃষ্ণের একটা মেয়ে ছিল জানতে? না। রুক্মিণীর গর্ভে শ্রীকৃষ্ণর একটি মেয়ে ছিল, তার নাম চারুমতি। কুঞ্জবাবু একেবারে অশিক্ষিত ছিলেন না বোধহয়, বলে মেয়ের নাম চারুমতি রাখতেন না। সে যাই হোক, এখন আমরা যাচ্ছি কোথায়? আপনাকে বাড়ি ছেড়ে দিয়ে আসতে। আবার কোথায়? আরে রাম, সবে বেলা 1:30, এখন কেউ বাড়ি যায়? গাড়িটা একবার পার্ক স্ট্রিটের দিকে ঘোরা হয়ে। হ্যাঁ, বলি চেলো খাওয়া কেমন খেতে তোমার মনে আছে মনু? হ্যাঁ, শুনছিলেন অভিক সরকারের কলমে বরেন মজুমদার হত্যা রহস্য অন্তিম পর্ব। কেমন লাগলো আমাদের নিবেদন অবশ্যই কমেন্ট সেকশনে লিখে জানাতে ভুলবেন না। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে অবশ্যই আমাদের পাশে থাকবেন। আর সাহিত্য সমাহারকে আপনারা এভাবেই ভালোবাসা দিয়ে যাবেন। আজকের গল্পের সূত্রধার এবং গল্প পাঠে ছিলাম আমি আকাশ, প্রফেসর চিন্তাহরণ মুখার্জির চরিত্রে সমীরণ, ইন্সপেক্টর মনুজেন্দ্র বর্মনের চরিত্রে কৃষ্ণেন্দু, সুরেশ আগরওয়ালের ভূমিকায় শুভদীপ, ডাক্তার সরকারের ভূমিকায় সৌরিন, এডিজি মনোজ চাকলাদার এবং বংশীর চরিত্রে শুভ্রদীপ, বটকৃষ্ণ পালের চরিত্রে কৌশিক, প্রমিতের চরিত্রে চন্দন, চারুমতি ও মিনতির চরিত্রে বর্ণিশা, শিউলিদির চরিত্রে অর্পিতা এবং মৃত বরেন মজুমদারের চরিত্রে আমি আকাশ। আজকের গল্পের শ্রুতি নাট্যরূপ দানে শ্রেয়সী, আবহ নির্মাণে ফিনিক্স অডিওভার্স থেকে শুভজিৎ বটব্যাল এবং প্রচ্ছদ নির্মাণে প্রীতম দেব।
সাহিত্য সমাহারকে আর্থিকভাবে সাহায্য করতে চাইলে ডেসক্রিপশন বক্সে দেওয়া ইউপিআই আইডির মাধ্যমে আপনারা তা করতে পারেন। গল্প সংক্রান্ত গুরুত্বপূর্ণ মতামত লিখে জানান গল্পের কমেন্ট সেকশনে। আর এভাবেই পাশে থাকুন। আজ এই পর্যন্তই। খুব তাড়াতাড়ি ফিরছি আরও একটি রোমাঞ্চকর গল্প নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, শুনতে থাকুন সাহিত্য সমাহার।